আচ্ছা, আজকে আমরা করব স্পেস জিওমেট্রি। আপ টু ক্লাস 10 তোমরা যে জিওমেট্রি করেছো সেটা ডাইমেনশন। অর্থাৎ একটা ফিগারকে তোমরা একটা প্লেনে লাই করাতে পারো। তাই না? দেখো রেক্ট্যাঙ্গেল, স্কয়ার বা আর রম্বাস এই সমস্ত প্যারালোগ্রাম এগুলো ছিল। যখন কিছু অ্যা 3D সলিড অবজেক্ট তোমরা করেছিলে, ওই কোন, সিলিন্ডার, ঠিক আছে? তাই স্ফিয়ার এগুলো করেছিলে। এগুলো কিন্তু অ্যা জাস্ট তোমরা এর মেজারমেন্ট পোরশনটা করেছো। এর ভলিউম, হ্যাঁ? সারফেস এরিয়া এইরকম পোরশনগুলো। কিন্তু সেক্ষেত্রে সেই ফিগারগুলোকে মানে এই কোন বা তোমার সিলিন্ডার এগুলোকে তোমার কোনো আ তো প্লটিং করা, কোনো পজিশনে প্লেস করার ব্যাপারটা কিন্তু যেরকম আমরা 2 ডাইমেনশনাল এ একটা স্ট্রেট লাইন ড্র করেছি। আমরা সেখানে অনেকগুলো পয়েন্ট, ৩ টে পয়েন্টকে আমরা বেছে নিয়েছিলাম। একটা ইকুয়েশন থেকে ৩ টে পয়েন্ট মনে পড়ছে। অ্যাবসিস অর্ডিনেট করে ৩ টে পয়েন্টকে আমরা করে সেটাকে আমরা কানেক্ট করে একটা স্ট্রেট লাইন পেয়েছি। স্ট্রেট লাইনকে আমরা দেখেছিলাম কিভাবে প্লট করা যায়। এবার প্যারালোগ্রামকেও আমরা ওই 2 ডাইমেনশনাল গ্রাফে আমরা ৪ টে ভার্টেক্স যদি পেয়ে যেতাম, তাহলে আমরা সেটাকেও কিন্তু আঁকতে পারতাম। কিন্তু কোণকে কি করে আঁকবো? বা সিলিন্ডারকে কি করে আঁকবো? স্ট্রেট লাইনটা দেখো স্ট্রেট লাইনটা এই দেখো এই, এই একটা স্ট্রেট লাইন, হ্যাঁ? স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা যখন এই বোর্ডের উপরে রয়েছে, তখন এই স্ট্রেট লাইনটা একটা প্লেনে লাই করছে। এবার এই কনসেপশন গুলো তোমাদের নিতে হবে। সেটা হচ্ছে স্ট্রেট লাইনটা যদি এরকম স্পেসে এরকমভাবে থাকে, তাহলে কি কোনো প্লেনে লাই করছে না? হ্যাঁ, প্লেনে লাই করছে। সেটা কিরকম? এই স্ট্রেট লাইন দিয়ে এই স্ট্রেট লাইনটা দিয়ে ধরো এভাবে রয়েছে। স্ট্রেট লাইন দিয়ে যদি তুমি একটা প্লেন এভাবে ড্র করো, এইভাবে একটা প্লেন ড্র করো। ব্যাপারটা ধরো এই স্ট্রেট লাইনটা এভাবে রয়েছে। এবার এই বইটা হচ্ছে একটা প্লেন। তাহলে স্ট্রেট লাইনটা প্লেনের উপরে লাই করলো কিনা? তাহলে এখন এই প্রত্যেকটা স্ট্রেট লাইন কিন্তু একটা প্লেনে লাই করবেই। তুমি ভাবছো যে এতদিন পর্যন্ত যা করেছো খাতায় একটা স্ট্রেট লাইন ড্র করেছো। খাতার পৃষ্ঠা। সেই পৃষ্ঠাটা ছিল একটা প্লেন। সেই প্লেনে স্ট্রেট লাইনটা লাই করছে। হঠাৎ করে স্ট্রেট লাইনটা যদি পৃষ্ঠা থেকে বেরিয়ে এই আকাশে উঠে পড়ে, তাহলে তুমি ভাবলে যে না এবার তো আর প্লেনে লাই করছে না। এই কনসেপশনই ভুল হয়ে গেল। কারণ এখানে একটা প্লেনে লাই করছে। সেই প্লেনটা কোথায়? এই প্লেনটা এইভাবে হতে পারে। এইভাবে একটা প্লেন। বোঝাতে পারছি? ধরো এইটা, এইটা প্লেন। এই স্ট্রেট লাইনটা ধরো এই স্ট্রেট লাইনটা এইভাবে রয়েছে। এবার এইটা যদি এইরকম হয়, তাহলে স্ট্রেট লাইনটা প্লেনে লাই করলো কিনা? আচ্ছা, এইবার যদি প্লেনটা এইরকম হয়, তাহলে স্ট্রেট লাইনটা প্লেনে লাই করলো। তাহলে অনেকগুলো প্লেনে কিন্তু স্ট্রেট লাইনটা লাই করতে পারে। এই কনসেপশন তৈরি করতে পারে। হ্যাঁ, একটা স্ট্রেট লাইন এই পজিশনে আছে, ইনফাইনাইট প্লেনে লাই করছে। কি তাই না? তার কারণ কি বলতো? তার কারণ দুটো প্লেন যদি ইন্টারসেক্ট করে, তাহলে তৈরি হয় একটা স্ট্রেট লাইন। ভালো করে চিন্তা করো। দুটো প্লেন ধরো এই প্লেনটা আর এই একটা প্লেন। এই দুটো প্লেন যদি এখানে ইন্টারসেক্ট করে, তাহলে যে জাংশন পয়েন্ট, জাংশনটা দেখো, এই জাংশনটা একটা স্ট্রেট লাইন তৈরি হলো কি না? তাহলে এই হচ্ছে প্লেনের সঙ্গে কিন্তু স্ট্রেট লাইনের একটা খুব সুন্দর সম্পর্ক। আরও আমরা যখন অ্যাডভান্স করব তখন আমরা এগুলোকে আরও ফিল করার চেষ্টা করব। মোটামুটি একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব। এখন
আমরা স্পেস জিওমেট্রিতে আমরা কনভার্ট হচ্ছি কেন? আমরা ছিলাম 2 ডাইমেনশনাল জিওমেট্রি, লেন্থ অ্যান্ড ব্রেথ, অ্যাবসিস আর অর্ডিনেট, এই দুটো জানা থাকলেই রেফারেন্স অ্যাক্সিস ছিল কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস থেকে পয়েন্টের ডিস্টেন্সটা ছিল অ্যাবসিসা, আর এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা ছিল অর্ডিনেট। তাহলে অ্যাবসিস আর অর্ডিনেট দুটো জানা থাকলেই তুমি এই পয়েন্টটাকে সুন্দরভাবে গ্রাফে প্লট করতে পারতে। তাহলে এইবার এই 2D থেকে 3Dতে কনভার্ট, অর্থাৎ 2 ডাইমেনশনাল থেকে এখন 3 ডাইমেনশনালে আমি সুইচ করছি স্পেস জিওমেট্রি, দ্যাট মিনস 3 ডাইমেনশনাল জিওমেট্রি। তাহলে 3Dতে আমাদের সুইচ করতে হচ্ছে কেন? সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দেখো, একটা যখন তুমি কোনো সলিড অবজেক্ট, বাংলা যেটা বলে ঘনবস্তু, সলিড অবজেক্ট বা ঘনবস্তু, কোন, স্ফিয়ার, এই যে বিভিন্ন এইগুলো যে অবজেক্টগুলো আছে, এগুলো যখন তুমি কোনো জায়গায় তুমি প্লেস করবে, তাহলে কি 2 ডাইমেনশনালে তাকে কি পজিশন দেওয়া সম্ভব? তুমি কি খাতার পৃষ্ঠায় ওই স্ফিয়ারটাকে বসাতে পারবে? সে তো খাতার পৃষ্ঠায় স্ফিয়ারটা বসলে একটা বিন্দুতে টাচ করবে। তাহলে ওই জন্যই এবার যদি স্ফিয়ারকে বা গোলকটাকে যদি আমি প্লেসিং করতে চাই, পজিশন দিতে চাই, পজিশনটা এক্সপ্রেস করতে চাই যে কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, তাহলে লেন্থ অ্যান্ড ব্রেথ, দ্যাট ইজ অ্যাবসিসা আর অর্ডিনেট, এ দুটো কিন্তু সাফিসিয়েন্ট নয়। তাহলে আর একটা অ্যাক্সিসের প্রয়োজন। ভালো করে চিন্তা করো, আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে যে কাজটা করছিলাম, একটা পয়েন্টকে এই যে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ছিল, এই এক্স অ্যাক্সিস আর এই ওয়াই অ্যাক্সিস, এইখানে যদি একটা পয়েন্টকে আমরা প্লটিং করছিলাম, তাহলে বলছিলাম যে এই ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স মনে করো 5 ইউনিট, এক্স অ্যাক্সিস থেকে মনে করো 2 ইউনিট, তাহলে এর হচ্ছে 5,2। যদি এই রেফারেন্স অ্যাক্সিস দুটো নির্দিষ্ট হয়, নির্দিষ্ট বলেই তো রেফারেন্স অ্যাক্সিস, এদের তো চেঞ্জ করা যাবে না, এবং চেঞ্জ করারও তার একটা আবার পদ্ধতি আছে, চেঞ্জ অফ অ্যাক্সিস, সেটাও কিন্তু আমরা কোনো সময় যদি সম্ভব হয় শিখব। আপাতত এই রেফারেন্স অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টটার যদি কোঅর্ডিনেট 5,2 বলি, তাহলে বলো 5,2 দিয়ে অন্য পয়েন্ট কি তৈরি হবে? এই পয়েন্টটা ছাড়া অন্য পয়েন্ট কি 5,2 পয়েন্ট দিয়ে তৈরি হবে? 5,2 বলতে একটা নির্দিষ্ট পয়েন্টই বোঝাবে, এই পয়েন্টটাই। তাহলে এইবার পয়েন্টটা যদি এগিয়ে যায় এইখানটায়, তাহলে আমি ভালো করে চিন্তা করো, এই হচ্ছে প্লেন, খাতার পৃষ্ঠে এতদিন ধরে এঁকেছিলে, এইবার যদি পয়েন্টটা এগিয়ে যায়, এইখানে এগিয়ে যায়, তাহলে এবার পয়েন্টটাকে যদি বলি পজিশন, তোর পজিশন 5,2, তাহলে তুমি বললে যে 5 মানে হচ্ছে কি, 5 মানে হচ্ছে এই যে এই ভার্টিক্যাল যে লাইনটা তার থেকে ডিস্টেন্স, ঠিক আছে 5, তার মানে এইখান থেকে ডিস্টেন্স মানে এইটাকে ভাবতে হবে এই এই যে এইটার সঙ্গে সঙ্গে এই প্লেনটা থেকে ডিস্টেন্স 5, আর 2টা কি এর সঙ্গে 2, তাহলে 5,2 এইটা। এইভাবে ভাবছি, আচ্ছা এইটা যদি এগিয়ে আসে তাহলেও 5,2 হচ্ছে না, এগিয়ে আসলে 5,2 হচ্ছে, এইটাও 5,2 হয়ে যাচ্ছে, তার মানে কি 5,2কে বাদ দিতে পারছি না। যদি বলি 5,2 স্পেসে আছে, একটা নির্দিষ্ট প্লেনে নেই, এই প্লেনটাই নেই, 5,2 এখানটায় রয়েছে, তাহলে একে 5,2 বললে কি এই পয়েন্টটা নির্দিষ্টভাবে বোঝানো যাবে? তাহলে তখন কি হবে, আর একটা অ্যাক্সিস, আমার কাছে তো আর লাঠি টাঠি নেই, স্কেল আছে, হ্যাঁ দাও, ওটা দিয়ে একটু আর একটা লাঠি, এই দেখো, এইরকম ব্যাপার। তাহলে এইবার এই পয়েন্টটা আমি বললাম এই অ্যাক্সিস থেকে প্রথমে হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এরমে ভাবতে পারো। এবার তুমি ঘুরিয়ে বলতে পারো, না এইটা ওয়াই অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। হ্যাঁ, ওই কেন, ওই তো কোথায় ব্লার,
হ্যাঁ, এই তাহলে ভেরি গুড। আচ্ছা, হাত ব্যথা হয়ে যাচ্ছে তো? এটা একটা বানিয়ে রাখতে হবে। বানানো আছে দেখা। আচ্ছা ঠিক আছে। মডেলটা দিয়ে দেখ। দেখো, এই যে মডেলটা বানিয়েছি, হুম, এই মডেলটা আমি বলব নির্বাচন করার সময়, অ্যাক্সিস নির্বাচন করার সময় একটা ট্রিক মনে রাখবে। সেটা কি? ওয়াই অ্যাক্সিসটাকে ধরবে হচ্ছে এই সবুজটাকে। মানে তোমার দিকে যে গুলি করছে, এই যে গুলি করছে, ভাবো এরকম। এটা ওয়াই অ্যাক্সিস। আর এইটা বাকি এইটা এক্স আর খাড়াটা জেড। তাহলে তোমার সুবিধা হবে। পরে বুঝবে কি। তাহলে আমি ওয়াই অ্যাক্সিসটা কোনটা ধরেছি? এটা তোমার দিকে। এবার মনে করো এই পয়েন্টটা। দেখেছো পেরেকের পরে আমি পয়েন্টটা? এই পয়েন্টটার কে আমি পজিশন দিতে চাই, নির্দিষ্ট করতে চাই, প্লটিং করতে চাই। পয়েন্টটা শূন্যে ভেসে গেছে। তাহলে শুধু অ্যাবসিস অর্ডিনেট দিয়ে কিন্তু পয়েন্টটাকে ধরা যাবে না। পয়েন্টটাকে নির্দিষ্ট করা যাবে না। যদি বলি পয়েন্টার কোঅর্ডিনেট 2,3, 2 মানে কি? 2 মানে 2 মানে হচ্ছে অ্যাবসিসা, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স। তাহলে তুমি তো ধরেছো এইটা ওয়াই অ্যাক্সিস, এই যে এইটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স মানে এই যে এইখান থেকে এই অবধি এইটুকুন, এইটুকুন ডিসটেন্স হচ্ছে। আর 3 মানে এক্স এ, তাহলে এক্স অ্যাক্সিস থেকে মানে এইটুকুন ডিসটেন্স মানে 3, এইটুকুন, তাহলে এইটুকুন 3। তাহলে এই এই তোমার এইটুকুন হচ্ছে ধরো 2 আর এইটুকুন হচ্ছে 3, এইটুকুন 2 আর এইটুকুন 3। তাহলে এই পয়েন্টটা তো এদিক ওদিকও নড়তে পারে। এই পয়েন্টটা যদি ওদিকে সরে যায় তাহলে 2,3 হচ্ছে। তাহলে পয়েন্টটাকে কিন্তু নির্দিষ্ট করা যাচ্ছে না। তাহলে করতে গেলে আমার জেড অ্যাক্সিসে হেল্প নিতে হচ্ছে। জেড অ্যাক্সিস থেকে যদি ওর ডিসটেন্স যদি একটা নির্দিষ্ট ধরো 1, তাহলে এই পয়েন্টটা একদম নির্দিষ্ট। এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স, ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স আর জেড অ্যাক্সিস থেকে ডিসটেন্স বলতে কিন্তু এটা একটু ভালো করে ভাবো। এইটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ডিসটেন্স মনে করো 2, তাহলে সেইটা কিন্তু এই ওয়াই অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার কানেক্টিং লাইন সেগমেন্টের লেন্থ নয়। হ্যাঁ, এই যে এই ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স মানে এইখান থেকে তুমি ওই পেরেকের নিচে পৌঁছলে এইখান থেকে এই অব্দি ডিসটেন্স। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দাঁড়াও, আস্তে আস্তে দেখো, to locate the point in space we need perpendicular axis। তিনটে অ্যাক্সিস লাগবে। একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, একটা ওয়াই ও ওয়াই ড্যাশ, একটা জেড ও জেড ড্যাশ। তাহলে ভালো করে খেয়াল করো, ওই মডেলটাই কিন্তু এখানে রয়েছে। এই পি পয়েন্টটা এর কোঅর্ডিনেট, এই পি পয়েন্টটাকে তৈরি করবো প্রথমে। এই দেখেছো এই সবুজটা ওয়াই অ্যাক্সিস তোমার দিকে আছে, এটা ওয়াই অ্যাক্সিস, ওইটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আর এই পয়েন্টের ওপাশে কি ওয়াই ড্যাশ হয়েছে বুঝতে পারছো? এইটার পাশে এক্স ড্যাশ আর ওইটা নেমে গিয়ে জেড ড্যাশ। এই তো বিষয়টা। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা এখন আমি কি বলবো? প্রথমে আমরা এর যে হ্যাঁ, প্রথমে যে লেন্থটা সেটা হচ্ছে এখানে তিনটে
ধরো এই বুঝতে পারছো ডিস্টেন্সটা, মনে করো ডিস্টেন্স আমি বললাম 5, এইটা মনে করো 3, আর এইটা মনে করো বললাম। তাহলে এই পয়েন্টের এখন কোঅর্ডিনেট আমরা কি লিখব? প্রথমে আমরা এই অ্যালং এক্স অ্যাক্সিস 5, ঠিক আছে, অ্যালং এক্স অ্যাক্সিস এইটা গেল এক্স, তারপরে অ্যালং ওয়াই অ্যাক্সিস 3, তারপরে অ্যালং জেড অ্যাক্সিস। এবার ক্লিয়ার হয়েছে? আমরা যখন 2D তে করছিলাম তখন অ্যাবসিসটা প্রথম যে কম্পোনেন্টটা, সেটা বলতে কি বোঝাচ্ছিলাম? সেটা হচ্ছে কোথা থেকে ডিস্টেন্স, ভালো করে খেয়াল করো। এক্স এক্স, তাহলে এই ডিস্টেন্স, তাহলে তাই ছিল না? এখানে তো তাই হয়েছে। এই যে 5, এটা কি অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এই 3 ওটাও তো অ্যালং এক্স অ্যাক্সিস ছিল। তাহলে প্রথমে অ্যালং এক্স অ্যাক্সিস 5, তারপরে অ্যালং ওয়াই অ্যাক্সিস 3, তারপরে অ্যালং জেড অ্যাক্সিস 6। এইভাবে পয়েন্টটাকে তোমার প্রেজেন্ট করতে, ওটা লিখে নাও। এবার দেখো, by 3 mutually perpendicular axes 8 compartments are formed। 8টা কম্পার্টমেন্ট তৈরি হচ্ছে, ভালো করে খেয়াল করো। এই দেখো, এই মডেলটা দেখলে বুঝবে। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা কম্পার্টমেন্ট তৈরি হলো না? এবং এরা তৈরি হচ্ছে কিভাবে? পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস। এই যে এইটা হচ্ছে পজিটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স, এটা হচ্ছে পজিটিভ ওয়াই, পিছনে নেগেটিভ ওয়াই, এটা পজিটিভ জেড, এটা হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে বিষয়। তাহলে 3টে পারপেন্ডিকুলার অ্যাক্সিস তৈরি করছে 8টা অক্ট্যান্ড। এটাকে আমরা কি বলবো? অক্ট্যান্ড। হ্যাঁ, অক্ট্যান্ড, 8 অক্ট্যান্ড তৈরি হলো। এবার এই ছবিটা ভালো করে খেয়াল করো, মডেলটার সঙ্গে একটুখানি ম্যাচ করিয়ে দিচ্ছি। তোমরা ধরে নেবে যে ওয়াই অ্যাক্সিসটা তোমার দিকে রয়েছে, তোমার ডাইরেকশনে ওয়াই অ্যাক্সিসটা রয়েছে, তবেই কিন্তু ধরা আছে এটা। তাহলে প্রথম অক্ট্যান্ট 1 কোনটা? দেখো, এইটা হচ্ছে অক্ট্যান্ট 1, মডেলটা ভালো করে দেখো, এটা অক্ট্যান্ট 1, এটা 2, 2 এর পিছনে 3, 3 পাশে 4, আর 1 এর নিচে 5, ভালো করে 1 এর নিচে 5, 6 7 8, 1 এর নিচে 5, 1 এর নিচে 5, এটা মনে রাখতে হবে। 5 উল্টো পাল্টা জায়গা করে দিলে হবে না। অক্ট্যান্ট 1 2 3 4, 1 এর নিচে 5, আবার 6 7 8। Accordingly, the signs of coordinate point in a different compartments are chosen. এই দেখো পি, তাহলে এর কোঅর্ডিনেটে কত হবে? দেখো,
আচ্ছা, এখানে পি পয়েন্টের যে কোঅর্ডিনেটটা আমরা তৈরি করবো, একটু ভুল আছে, এটা কেটে দিলাম। এটা প্রথমে অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস কোনটা 3, তাহলে কোঅর্ডিনেট হবে 3, কমা তারপরে অ্যালং ওয়াই অ্যাক্সিস কত 2, তারপরে এটা হচ্ছে 4, তাহলে +3 +2 +4। এবার যখন এটা ই ড্যাশটা নিচে হবে, এটা নিচে হবে যখন, এটা যখন নিচে হচ্ছে তখন জাস্ট দেখো সবাই তো পজিটিভ থাকবে, শুধু জেডটা এটা +4, এটা নিশ্চয়ই -4, তাহলে তখন কি হবে 3, 2, -। তাহলে আমি একটা অক্টেন্ট 1 আর একটা অক্টেন্ট 5 এ দেখালাম, তাহলে এরকম করে 2, 3, 4, তারপরে 6, 7, 8 বিভিন্ন অক্টেন্টে এই সাইনটা চিন্তা করে বুদ্ধি খাটিয়ে তোমাকে পয়েন্টগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে। আগে দেখতে জানতে হবে যে পয়েন্টটা কোথায় রয়েছে। ধরো এই যে এই মডেলটা দিয়ে বোঝাচ্ছি, ধরো এটা তো ওয়াই অ্যাক্সিস, তোমার দিকে রয়েছে পজিটিভ ওয়াই, আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট আমি প্রথমে অ্যালং এক্স এটা ধরলাম 2, এটা 2, তারপরে হচ্ছে অ্যালং ওয়াই, তাহলে হচ্ছে সেটা 3, আর অ্যালং জেড হচ্ছে 4, তাহলে 2, 3 কম। এবার যদি এটা এদিকে হয়, এই অক্ট্যান্ট 4 হয়, তাহলে ব্যাপারটা ভালো করে চিন্তা করো, এই পিছন দিকে জেডটা কিন্তু পজিটিভ, কিন্তু এক্স আর ওয়াইটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে তখন কি হবে -2, -3, +4। তাহলে এবার যদি এইটা এইখানে হয়, এইটায় অক্ট্যান্ট 8, তাহলে এখানে জেডটা নেগেটিভ, ওয়াইটা নেগেটিভ, এক্সটা নেগেটিভ, তাহলে -2, -3, -4। এক্সটা নেগেটিভ হচ্ছে, এক্সটা পজিটিভ, তাহলে কি হবে, তাহলে 2, তাহলে 2, 3, 4 যদি ধরি, তাহলে এটা কি হবে এখানে 2, -3, -4। তাহলে কোন অক্টেন্টে সবাই নেগেটিভ, 7, 7 এ সবাই নেগেটিভ। বলে এবার তোমার কাছে ক্লিয়ার হয়েছে, পয়েন্ট প্লট করতে পারবে। এইবার এই যে ওটা হচ্ছে অরিজিন, এর কোঅর্ডিনেট হচ্ছে 0, 0, 0। এবার ইকুয়েশন অফ ওয়াই জেড প্লেন, ভালো করে ব্যাপারটা ভাবো, ওয়াই জেড প্লেনটা কোথায়, ওয়াই জেড, এই যে এই প্লেন, এই যে ওয়াই জেড, তো হচ্ছে ওয়াই জেড প্লেন, এইটা দেখা যাচ্ছে না? তাহলে ওয়াই জেড প্লেনে দেখো এক্সটা 0 না, ওয়াই জেড প্লেনে যে পয়েন্টগুলো আছে সবারই তো x0, তাহলে ওয়াই জেড প্লেনের ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে x ইকুয়াল, ক্লিয়ার? বুঝতে পারছো তো? মডেলটা দিয়ে একবার দেখি, দেখো এইটা ওয়াই অ্যাক্সিস, আর এইটা এক্স, এটা জেড, তাহলে ওয়াই জেড প্লেন কোনটা, সবুজটা, তাহলে সবুজটায় এক্স তো সবসময় 0, তাহলে এই সবুজটার ইকুয়েশন আমরা বলবো x ইকুয়াল টু 0। এবার কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্ট অন ওয়াই জেড প্লেন, সেটা আমরা কিভাবে আমরা লিখবো, তাহলে ওয়াই জেড প্লেনে তো এক্স সবসময় 0, দেখলে ব্যাপারটা, ওয়াই জেড প্লেন ইকুয়েশনে x ইকুয়াল টু 0, তা 0, একটা সেকেন্ড কম্পোনেন্ট থাকবে ওয়াই, মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সটা, আর একটা জেড থাকবে অ্যালং তোমার জেড অ্যাক্সিস ডিস্টেন্সটা। হ্যাঁ, কি বলছি, এটা ও পয়েন্টের কোঅর্ডিনেটকেও ভাবে লেখা হয়, অনেকে ইকুয়াল টু দিয়ে লেখে,
লেখার একটা, ওটা অনেকে কিছুই দেয় না, ধরো এমনি পাশের ব্র্যাকেট দিয়ে লিখে দিল কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস। দেখো এক্স অ্যাক্সিসের পরে যদি কোনো পয়েন্ট হয় সেই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, এক্স কমা জিরো কমা জিরো, তাই হবে না? ভালো করে চিন্তা করো, তোমরা বুঝতে পারবে। এক্স অ্যাক্সিসের পরে দেখো এইটা, এই যদি তোমরা এক্স অ্যাক্সিস মানে এইখানে এই যে লালটার পরে একটা পয়েন্ট যদি তোমরা তাহলে তুমি দেখো শুধু এক্স পাবে অ্যালং এক্স অ্যাক্সিস, কিন্তু অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যালং জেড অ্যাক্সিস সবই তো জিরো, তাহলে এক্স কমা জিরো হবে তো। দ্য ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস তৈরি হয়েছে তাদের দ্বারা তৈরি হয়েছে এই হলুদ প্লেনটা লাল প্লেনটা। তো হলুদ প্লেনটার ইকুয়েশন কি? হলুদ প্লেনে তো সবুজ নেই, এই সবুজ লাইনটা আস্তে আস্তে ওখানে শূন্য হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই জিরো। এই হলুদ প্লেনটার ইকুয়েশন ওয়াই জিরো, আর লাল প্লেনটার ইকুয়েশন জেড জিরো। ওই যে হলুদ অ্যাক্সিসটা ওটা আস্তে আস্তে কমতে কমতে এইখানে চলে এসছে, তার মানে ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে এই হলুদ প্লেনের, আর জেড ইকুয়াল টু জিরো হচ্ছে লাল প্লেনের ইকুয়েশন। তাহলে এখন এই যে এক্স অ্যাক্সিসটা তৈরি হয়েছে কাদের দ্বারা? এই হলুদ প্লেন আর লাল প্লেন। তাহলে ওই জন্য হলুদ প্লেনের ইকুয়েশন কমা লাল প্লেনের ইকুয়েশন এইভাবে লিখতে হয়। তার মানে দুটো প্লেন কমা দিয়ে লিখছি, প্রথমেই বুঝিয়েছি যে দুটো প্লেন একটা স্ট্রেট লাইনে ইন্টারসেক্ট। তাহলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখতে গেলে একটা প্লেন কমা আর একটা প্লেন লেখা যেতে পারে। এবার the equation of parallel plane to yz plane, দেখো yz plane কোনটা? যার মধ্যে yz আছে x নেই, তাই তো? তাহলে সবুজ প্লেনটাই হচ্ছে yz প্লেন। এর যদি একটা প্যারালাল প্লেনের ইকুয়েশন, সে এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, যদি আমাকে বলতে বলা হয়, তাহলে এই সবুজ প্লেনটার সঙ্গে যদি একটা প্যারালাল প্লেন হয় তার সবসময় কমন হয় বলো তো, তার এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস ডিস্টেন্সটা সব জায়গায়। দেখো এইটা হচ্ছে সবুজ প্লেনের সঙ্গে ওর একটা প্যারালাল প্লেন। এইবার যে কোনো পয়েন্ট সবুজ প্লেনের মধ্যে কমন কি বলতো? যে কোনো পয়েন্ট এই সবুজ প্লেন থেকে ডিস্টেন্সটা ইকুয়াল, যে পয়েন্টে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু সবুজ প্লেন থেকে তার ডিস্টেন্সটা ইকুয়াল। সবুজ প্লেন থেকে ডিস্টেন্স মানে কি? তার মানে অ্যালং এক্স অ্যাক্সিস ডিস্টেন্সটা, তার মানে কি এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। তাহলে হ্যাঁ, তাহলে এই ইকুয়েশনের প্যারালাল প্লেন টু ওয়াইজেড প্লেন ইজ এক্স ইকুয়াল টু এ মানে একটা কনস্ট্যান্ট। তাহলে এটা যদি ফিল করতে পারো তাহলে ইকুয়েশন অফ প্লেন প্যারালাল প্লেন টু এক্সজেড প্লেন সেটা কি হবে? ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো এখানে ওয়াই জেড আছে, যেটা নেই সেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এভাবে ভাবতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে আবার বুঝে নিলে যে কিরকম করে কেন এক্স এল কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে ইকুয়েশন অফ প্যারালাল প্লেন টু এক্সজেড প্লেন, তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। চলো ক্লিয়ার? হোয়াট ডু মিন বাই ওয়াই ইকুয়াল টু বি অ্যান্ড জেড ইকুয়াল টু সি? ওয়াই ইকুয়াল টু বি কমা জেড ইকুয়াল টু সি। ওয়াই ইকুয়াল টু বি, সেটা তো একটা প্লেনের ইকুয়েশন। এই প্লেনটা কি? প্যারালাল টু জেড এক্স প্লেন। আর জেড ইকুয়াল টু সি প্যারালাল টু এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই প্লেনের
এই এই লাল প্লেনটা, আর হচ্ছে কোন প্লেনটা বললে? এক্সজেড প্লেন। সেটা কোনটা? হলুদ প্লেনটা। এই লাল প্লেনের প্যারালাল প্লেন এদিকে একটা রয়েছে, সে উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে। আর হলুদ প্লেনের একটা প্যারালাল প্লেন। তাহলে এই দুটো প্লেন যদি কমা দিয়ে লিখি, তার মানে ইন্টারসেকশন অফ দ্য টু প্লেনস, তাহলে হুইচ মেক্স এ স্ট্রেট লাইন। তাহলে এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, y ইকুয়াল টু বি কমা জেড। এবার যদি কমা না না দেওয়া থাকে, শুধু বলা হয় y ইকুয়াল টু বি, তাহলে কিন্তু ওটা একটা প্লেন। যখন দুটো প্লেন কমা দিয়ে লিখবো তখন একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, এক্স ওয়াই জেড, না সেটা সবসময় হবে না। দেখো, কোঅর্ডিনেট না, তুমি বলছো যে এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 4, এরকম করে চিন্তা করছো, জেড ইকুয়াল টু 7, এরকম বলছো, তাহলে তো একটা পয়েন্ট তৈরি হচ্ছে। কিন্তু তুমি যদি কমা কমা দিয়ে প্লেনগুলো লেখো, এইবার দাঁড়াও, দাঁড়াও, ভালো করে ফিল করো। এই একটা প্লেন, এদিকে দেখো, এই একটা প্লেন, এই একটা প্লেন, তো প্লেন ইন্টারসেক্ট করছে, একটা স্ট্রেট লাইন তৈরি। এই প্লেনটা কিন্তু এদিকে এক্সটেন্ড, ওই প্লেনটা এদিকে এক্সটেন্ড, আমি তার দেখাতে পারছি না। এইবার এই প্লেনটা যদি একে কাট করে তাহলে একটা পয়েন্ট তৈরি, কিন্তু এই প্লেনটা যদি এইরকম হয়ে যায়, এইরকম হয়ে যায়, তাহলে তো একটা পয়েন্টে কাট করছে। কিন্তু ভালো করে ভাবতে হবে। ঠিক, তোমার এত কঠিন বিষয় নয়, তুমি এখন প্রশ্ন করছো তাই। এবার দেখো, একদম সোজা ডিস্টেন্স ফর্মুলা, এই ফর্মুলা রুট আপন এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ানের হোল স্কোয়ার। এখানে দেখো এই যে P1 P2, এই যে এই এই যে তোমার P2 আর এই যে P1 এর কোঅর্ডিনেট x1 y1 z1 দেওয়া আছে, P2 x2 y2 z দেওয়া আছে। তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এই যে এইটা ডিস্টেন্সটা হচ্ছে, এই ফর্মুলা দিয়ে তোমাকে ভ্যালুটা বের করে দিতে। আর তুমি জানো ইউনিট লিখতে হবে, লাস্টের একক বা ইউনিট কিছু লিখতে হবে। 5 লিখে দিলে বা 7 লিখে দিলে ডিস্টেন্স হবে, ইউনিট লিখতে হবে, ইউনিট অফ লেন্থ। দ্য ডিস্টেন্স অফ পি ফ্রম ও এক্স ওয়াই জেড, ওই অরিজিন থেকে তার ডিস্টেন্স তখন বসাও, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জিরো, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই। ঠিক আছে, এবার সেকশন ফর্মুলা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান কিউ এক্স টু ওয়াই টু জেড টু আর ডিভাইডস পি কিউ ইন্টারনালি ইন দি রেশিও এম ইস টু এন। তোমরা জানো ইন্টারনাল ডিভিশন আর এক্সটার্নাল ডিভিশন রকম ডিভিশন আছে, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, জানো, পড়েছো তো এটা? হ্যাঁ, সেটা তো তোমার 2D তে ছিল। হ্যাঁ, তাহলে আর এর আর এই পয়েন্টের কোঅর্ডিনেট ওই একই, শুধু একটা দেখো, ইফ আর ইজ দি মিড পয়েন্ট অফ পি কিউ, তাহলে আর এর ভ্যালু কত? তাহলে এম আর এন দুটোই তখন ইকুয়াল, তাহলে কাটাকুটি হয়ে সেই এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, জেড ওয়ান প্লাস জেড টু বাই টু হয়ে যাবে। এম ইকুয়াল টু এন হয়, বুঝতে পারছো?
কি কাটছে? হ্যাঁ, ঠিকই, ঠিকই। হ্যাঁ, এই তো একটা লাইন। এই তো লাইন ধরে রয়েছে। আর এখানে আর পয়েন্ট রয়েছে। হ্যাঁ? এই তো লাইনটা 3D তে তো আছে। এই তো আর পয়েন্টটা এখানে। এই পয়েন্টটা, এই রেশিওটা, এই রেশিওটা m/n বলে দিয়েছি। সেখানে আর একটা পয়েন্ট হ্যাঁ, আর তো পয়েন্ট। ঠিক আছে? এবার এক্সটার্নাল ডিভিশন। R divides PQ externally in the ratio m/n। তাহলে এক্সটার্নালি নিশ্চয়ই তোমরা জানো কিরকম? আমি এই ধরো একটা লাইন, সেগমেন্ট, লাইন সেগমেন্ট, রেখাংশ। এইটা পি পয়েন্ট, এইটা কিউ পয়েন্ট, নির্দিষ্ট লাইন সেগমেন্ট, একদম নির্দিষ্ট হয়ে যায়। এবার আর পয়েন্টটা এইখানে এক্সটার্নালি ডিভাইড করছে। পি আর ইজ টু কিউ আর ইকুয়াল টু m/n। এই হচ্ছে এক্সটার্নাল ডিভিশন। ক্লিয়ার? তাহলে যদি এরকম হয়, ওই পজিটিভটা খালি মাঝখানে নেগেটিভ সাইন হবে। mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n, mz2 minus mz1 by m minus। হলো ক্লিয়ার? এবার দেখো পি কিউ আর তিনটে পয়েন্ট রয়েছে। দ্য কোঅর্ডিনেট অফ সেন্ট্রয়েড, তোমরা জানো সেন্ট্রয়েড কাকে বলে? ভরকেন্দ্র, যেখানে তিনটে মিডিয়ান সেখানে ইন্টারসেক্ট করে, কিন্তু সেটা তো আমরা জানতাম 2D তে। তাহলে 3D তে যখন স্পেসে যখন রয়েছে, মানে আমি প্রত্যেকটা পয়েন্টের তিনটে করে কম্পোনেন্ট নিয়ে 3D তে ফেলছি যখন, তখন সেন্ট্রয়েডের ফর্মুলাটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, z1 প্লাস z2 প্লাস z। আর 2D তে থাকলে কি হতো? শুধু দুটো কম্পোনেন্ট হতো। এটা x x। হ্যাঁ, হ্যাঁ, সব বুঝতে পারছি। হ্যাঁ, কোণ না ট্রায়াঙ্গেল কি বলছো? কোণ, আচ্ছা অ্যাঙ্গেল। ও কোণ, আচ্ছা আচ্ছা কোণ। হ্যাঁ, কোণ। না, ওটা তো সেন্ট্রয়েড বলবো না, ওটা তো সেন্ট্রয়েড নয়। এইটা হচ্ছে সেন্ট্রয়েড, হচ্ছে ট্রায়াঙ্গেলের। তুমি বোধহয় সেন্টার অফ গ্র্যাভিটি বলছো নাকি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। সেন্ট্রয়েড হচ্ছে ট্রায়াঙ্গেলেরই তৈরি হবে সেন্ট্রয়েড। এবং কাকে সেন্ট্রয়েড বলে? ফায়ার, মানে সেন্ট্রয়েড ইজ এ পয়েন্ট। হ্যাঁ, অল দ্য মিডিয়ানস আমরা জানি কনকারেন্ট, তাই না? সমবিন্দু। হুম, তাহলে তিনটে মিডিয়ান একটা কমন পয়েন্ট দিয়ে যায়, সেইটা হচ্ছে সেন্ট্রয়েড। তা 3D তে হলে এই হচ্ছে ফর্ম। বলো ক্লিয়ার? এবার দেখো এটা লাস্ট, এটা এটা তোমাদের ড্রয়িং করতে হবে না, ও আগেরটা।
হয়েছে? এবার এইটা দেখো, এই যে একটু উপর দিক থেকে দেখানোর চেষ্টা করেছি, দেখেছো? এই এটা দেখো, এই আমি কি করেছি, তাকে ঘুরিয়ে দিয়েছি, ওইটাকে ওয়াই অ্যাক্সিস দিয়েছি। এবার তুমি দেখো কিরকম। যদি তো আমি যেটা তোমাকে মডেল দিয়ে বোঝাচ্ছিলাম, এর আগে যেটা বলছিলাম ওয়াই অ্যাক্সিসে তোমার দিকে নিচ্ছিলাম, তাহলে এইটা ছিল অক্টেন্ট 1, এখন ওয়াই অ্যাক্সিসকে ওদিকে দিয়েছি। তোমাদের একটু ব্রেনটাকে একটু খাটানোর চেষ্টা করি। এবার তাহলে ওইটা হবে অক্টেন্ট 1। তাহলে এইবার তুমি বুঝতে পারছো, 1 2 3 4, 4 এর নিচে কোনটা হবে? 1 এর নিচে 5, তাহলে ওইটা 1, তাহলে 5 6 7, দেখেছো 7 এর তিনটেই মাইনাস। এইভাবে আমরা একটু অন্য ডাইমেনশনে, অন্য অ্যাঙ্গেল থেকে, মানে সবসময় যে ওয়াই অ্যাক্সিস তোমার দিকে থাকবে এমন কথা নেই। যদি এরকম ঘুরিয়ে দেয়, ধরো একটা ছবি দিয়ে দিল তোমাকে, একটা ছবি দিয়ে তোমাকে, এখন তো সবকিছু কনসেপচুয়াল বেসড কোশ্চেন, কখন কিভাবে আসবে তুমি যদি পুরো শেখাটা যদি সম্পূর্ণ না হয়, তাহলে কিন্তু তুমি লড়াই করতে পারবে না। আমি তোমাকে শেখালাম ওয়াই অ্যাক্সিস তোমার দিকে তাক করে রয়েছে, ফলে অক্টেনগুলোকে সেইভাবে নাম করে দিয়েছি, ওইভাবেই সাইনগুলোকে চিন্তা করেছি। এবার যদি এরকম একটা ছবি দিয়ে দেয়, ওটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, তাহলে বললো এইখানে পয়েন্ট রয়েছে, পয়েন্টের কোঅর্ডিনেটটা কত, সাইনটা কি হবে। তাহলে তখন তোমাকে ওই অক্টেন, তুমি তখন কি যা খুশি তাই করতে পারবে না, অক্টেনকেও নির্দিষ্ট, ওইটা হচ্ছে অক্টেন্ট 1, ওর পাশে 2, তাই তো? এবং 2 তে দেখো কি আছে, এই যে 2 প্লাস, এই মাইনাস প্লাস প্লাস, তুমি যদি এবার চিন্তা করো, এই যে এটা, এইটা ছিল অক্টেন্ট 1, এই 2, 2 তে কোনটা নেগেটিভ হচ্ছে, এক্সটা নেগেটিভ হচ্ছে, আর ওয়াই জেডটা তো পজিটিভ, তাহলে মাইনাস প্লাস প্লাস, ঠিক আছে, মাইনাস প্লাস প্লাস, তাহলে 1 2 3 4, এবার 1 এর নিচে 5, ওই যে এই যে এইখানটা 5, এটা 5, সামনে এসছে 6, এই 7, আর ওর পিছনে 8। এবার তোমার এইখানে একটা পয়েন্ট বললো, এই পয়েন্টটার চিহ্নগুলো কি বলো, তোমাকে বললো না কোন অক্টেন্ট, তোমাকে শুধু দেখিয়ে দিল ওইটা ওয়াই অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, আর বললো এখানকার পয়েন্ট, এই চিহ্নগুলোকে বলো, কমা কমা দিয়ে চিহ্নগুলো লেখো। স্ট্রাকচারটা ভাবতে হবে, আর কিচ্ছু নেই। এই মডেলটা যার মাথায় ঢুকে যাবে, সে যে কোনো অঙ্ক এখান থেকে, আর তো কিছু নেই, ডিস্টেন্স ফর্মুলা, সেকশন ফর্মুলা, আর হচ্ছে সেন্ট্রয়েডের ফর্মুলা। তোমরা আপাতত যেটা এমসিকিউ ফটাফট করো। এই অঙ্কটা দেখো, 5 এমসিকিউ, এটা 3 নম্বরের সামটা, তারপর হচ্ছে সি কমা -1 কমা, তারপরে 8 -7 এ, এ পয়েন্ট ধরলাম, এটা বি ধরলাম, এটা এই যে 5,2,4, এটা হচ্ছে অক্ট্যান্ট 1। এবার 6, -1, 2, তাহলে এটা কোথায়, অক্ট্যান্ট 4, তাহলে অক্ট্যান্ট 4, আর 8 -7 কে, এটা তো আমরা জানি না কোন অক্ট্যান্টে আছে, কারণ কে এর ভ্যালু তো আমরা জানি না। তাহলে এই ধারণাটাকে একটুখানি তৈরি করে নিই, যে যদি এটা এ হয়, এই মাঝখানে হয়, এটা যদি হয়, এটা যদি কোলিনিয়ার হয়, তাহলে দুটো ভাবে আমরা এটাকে ফিল করতে পারি। একটা হচ্ছে এ দ্বারা যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে তার এরিয়াটা 0, অথবা এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, তাই তো? এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, তবেই তো এবিসি কোলিনিয়ার হবে, ট্রায়াঙ্গেলের এরিয়াটা 0। এই দুভাবে ভাবা যেতে পারে, মানে ইফ এ কমা বি কমা সি আর
কোলিনিয়ার, তাহলে 1 নম্বর বলতে পারি ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু 0, আর 2 নম্বর বলতে পারি এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। এই তো বিষয়টা, কি ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে আমি এইভাবে কাজটা করতে পারি কিন্তু অনেক বড় হয়ে যাবে, কিন্তু এটা 1 মার্কের আছে। তাহলে আমার এখন শর্টকাট প্রসেসটা কি? আমি এই বি পয়েন্টটা এসিকে যদি ইন্টারনালি ডিভাইড করে m:n রেশিওতে বা m:1 রেশিওতে, এভাবে ভাবি যে বি ডিভাইডস এসি internally in the ratio m:n, বা m:n মানে m:1 ও বলতে পারি। বলো, এটা কি বুঝলে? কেন বলতে পারি? ধরো রেশিওটা মনে করো 5:3, তাহলে রেশিওটা এরকমভাবে ভালো ভাবা যায় 5:3:1, তাহলে এটা m:1 বা 1:m ভাবে ভাবা যায়। এখন সমস্যা হচ্ছে ইন্টারনালি না এক্সটার্নালি সেটা আমি জানি না, সেটা ডিপেন্ড করবে m এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ তার উপরে। তাহলে আইদার ইন্টারনালি অর এক্সটার্নালি। দেখো এমসিকিউতে তো এত করতে হবে না, কিন্তু আমি তোকে কনসেপশনগুলো তৈরি করে দিচ্ছি। এবার এম এর ভ্যালুটা কি বেরোয় আমরা দেখি। দেখো এই বি পয়েন্টটা এর ফার্স্ট যে 6 ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী mx2 প্লাস nx1 বাই m প্লাস, তাহলে m:1 ধরেছি, তাহলে m ইন্টু 8m প্লাস 1 ইন্টু 5 বাই m প্লাস 1, এই তো বিষয়। তাহলে এইবার তুমি যদি করো 6m প্লাস 6 ইকুয়াল টু 8m প্লাস 5, তাহলে তৈরি হলো, দিকে গেল 2m ইকুয়াল টু 1, দ্যাট ইজ m ইকুয়াল টু হাফ। তাহলে m এর ভ্যালু পজিটিভ, তাহলে ইন্টারনালি, তার মানে বি এসি এর মিডিল মাঝে আছে। তাহলে রেশিওটা এখন কি তৈরি হলো? m:1 মানে ½ দ্যাট ইজ 1:2। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি বি ডিভাইডস এসি ইন্টারনালি ইন দি রেশিও 1:2। এইবার এবার আমার কে এর ভ্যালুটা পেতে হবে। তাহলে আমরা কোথায় যাব এবার? এবার জেডের জায়গাটা যাব। তাহলে আমি তো প্রথমেই দেখে নিয়েছি যে বি ডিভাইডস এসি ইন্টারনালি ইন দি রেশিও 1:2। তাহলে আমি এবার এটা তো সেই কাজে লাগাবো। 2 ইকুয়াল টু, এবার 1:2 দ্যাট ইজ 1 ইন্টু কে প্লাস 2 ইন্টু 4 বাই 1 প্লাস 2। তাহলে তৈরি হলো 6 ইকুয়াল টু কে প্লাস, তাহলে কে এর ভ্যালু কত তৈরি? মাইনাস। এবার তুমি যদি ওই ডিস্টেন্স ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে অনেক লেন্দি হয়ে যায়। বলো, বুঝেছো? 9 এর সামটা দেখো এমসিকিউতে, এক্স ও ওয়াই প্লেন ডিভাইডস দ্য জয়েন অফ এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স ইন দি রেশিও, কোন রেশিওতে ডিভাইড করবে? এক্স ও ওয়াই প্লেন। এইবার দেখো এটা কিভাবে করবো। এক্স ও ওয়াই প্লেন, এই যে তোমার মডেলটা, এইটা ওয়াই, এটা এক্স, তাহলে এক্স ওয়াই প্লেন লাল প্লেনটা। তা লাল প্লেনে একটা বিশেষত্ব কি, এর জেড সবসময় 0 হয়। তাহলে আমি বলবো ইকুয়েশন অফ এক্স
ও ওয়াই প্লেন ইজ জেড ইকুয়াল টু জি। তাহলে এখানে যে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট বলেছে এক্স কমা ওয়াই কমা জেড, তাই এ পয়েন্ট, আর একটা বি পয়েন্ট সেটা বলেছে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, এই একটা পয়েন্ট। এক্স ওয়াই জেড কিন্তু ভ্যালু, ওটা কিন্তু ভেবো না ওই এক্স মানে অ্যালং এক্স অ্যাক্সিস, এই ওয়াই এই এক্সটা তাহলে অ্যালং এক্সিস, ব্যাপারটা এরকম নয়, ওটা কিন্তু ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা যদি 2 3 4 হয় তাহলে এটা যে -3, ব্যাপারটা এইরকম পয়েন্ট হিসেবে তুমি ওটাকে আলাদা হিসেবে চিন্তা করো, এক্স ওয়াই দিয়ে কিন্তু গুলিয়ে ফেলো না। তাহলে এখন কি রেশিওতে কাট করছে, তাহলে এই যে পয়েন্টে কাট হচ্ছে সেটা কার দ্বারা, এক্স ওয়াই প্লেন দ্বারা। এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়াল টু 0। তাহলে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেইটাকে আমরা ধরে নিলাম যে আলফা কমা বিটা কমা এই যে জি। এবার আমি ওই যেহেতু জিরোটা পেয়ে গেছি, ওই জিরো নিয়েই আমি কাজটা করব। তাহলে এই পয়েন্টটা ধরে নাও, এই পয়েন্ট হচ্ছে আর, তাহলে আর ডিভাইডস এবি ইন 1:m। এবার ধরে নিলাম, বা m:1 ধরতে পারো বা m:n ধরতে পারো, ওটা তোমার, ওটা নিয়ে কোনো সমস্যা নাই, 1:m। তাহলে এখন জেডটা, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা আমার জিরো জানা আছে, তাহলে জিরো ইকুয়াল টু 1 ইন্টু -x প্লাস m ইন্টু জেড বাই 1 প্লাস m, তাই তো? এটা তো, তাহলে 1 প্লাস m এর সঙ্গে গুণ হয়ে কি হয়ে গেল, 0 হয়ে গেল। কি করলো ব্যাপারটা দেখো তো, এক্স ওয়াই জেড হয়ে গেল মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস, হ্যাঁ ঠিকই আছে। এইবার 1 প্লাস m দিয়ে গুণ হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এখান থেকে বলবো যে -x প্লাস এম জেড ইকুয়াল টু 0, ঠিক না? ঠিক তো? তাহলে এইবার আমরা বলবো যে x ইকুয়াল টু এম জেড। তাহলে x ইকুয়াল যদি এম জেড হয়, তাহলে m এর ভ্যালুটা কি? তাহলে m এর ভ্যালুটা হচ্ছে x বাই জেড। তাহলে এবার রেশিওটা তাহলে কি হচ্ছে, 1:x বাই জেড। এবার দ্যাট মিনস z is to x, এটাই তো আনসার আছে। বলো, ক্লিয়ার কনসেপ্ট?